ইতিহাস পড়ার সময় না সবার একটা কমন সমস্যা দেখা যায়। কি সমস্যা? না সাল তারিখ এগুলো মনে থাকে না। মনে থাকার কিন্তু কথাও নয়। সত্যি বলতে তোমরা বড় হয়েছো ঠিকই, কিন্তু ততটাও বড় হয়নি যে এত পরিমাণ সাল তারিখ গোটা বই জুড়ে তোমাদের মনে থাকবে। তো আসলে সাল তারিখ এগুলো মুখস্থ করারও বিভিন্ন পদ্ধতি রয়েছে। আমরা আজকে 5টা পদ্ধতি নিয়ে আলোচনা করব বা 5টা কৌশল নিয়ে আলোচনা করব, যে কৌশলগুলো তুমি যদি সঠিকভাবে মেনে চলো বা সারা বছর ধরে যদি এই 5টা কৌশল অনুযায়ী যদি ইতিহাস পড়তে পারো, এই সাল তারিখগুলো যদি পড়তে পারো, সেক্ষেত্রে কিন্তু সাল তারিখ মনে থাকবে। অনেকেরও থেকেছে, তোমাদেরও থাকবে। তো তোমরা ভিডিওটা দেখো, ক্লাসটা করো। বেশি বড় ক্লাস হবে না আজকে, যদিও 10-12 মিনিটের একটা ক্লাস হবে। তো তোমরা দেখতে থাকো। আমরা আজকে প্রথম যে পয়েন্টটা, সাল এবং তারিখ কিভাবে সহজে মুখস্থ রাখা যায়, সেই প্রথম পয়েন্টটা আমরা আজকে আলোচনা করব। দেখো, আমি বোর্ডের এই দিকটা লিখছি, কারণ কিছু যদি বোঝাতে হয় তাহলে আমি এই দিকটা বোঝাতে পারবো। ঠিক আছে? টাইম লাইন বা সময় রেখা তৈরি করা। দেখো, সাল তারিখ মুখস্থ করার প্রথম যে কৌশল, সেটা হচ্ছে একটা টাইম লাইন বা সময় রেখা তোমাদের তৈরি করতে হবে। ধরো তোমাদের ফার্স্ট টার্ম পরীক্ষায় তোমাদের ইতিহাস বইয়ের প্রথম 3টে চ্যাপ্টার রয়েছে। এবার তোমরা কি করো, তোমরা কিন্তু সমস্ত যে সালগুলো তারিখগুলো মুখস্থ করা শুরু করে দাও। এভাবে করলে চলবে না। দুটো পদ্ধতি রয়েছে যেভাবে তোমরা টাইম লাইন এবং সময়রেখা মেনে সাল তারিখ মুখস্থ করতে পারবে। কিরকম? প্রথম যে ব্যাপারটা, প্রথম যে কৌশলটা, সেটা হচ্ছে যে তোমরা একটা কাগজ নাও, কাগজের মধ্যে লেখো প্রথম অধ্যায়ের নাম দাও, দিয়ে সেই অধ্যায়ের যতগুলো সাল রয়েছে সেগুলো সব পরপর লেখো, সালের পাশে ঘটনাগুলো লেখো। ঠিক আছে? ধরো 1817 খ্রিস্টাব্দ হিন্দু কলেজ প্রতিষ্ঠা, এরকম করে তুমি পুরোটা লেখো। 1830 ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠা, এরকম করে সমস্তটা লেখো। 3টে আলাদা আলাদা পেজ তৈরি করো, 3টে পেজে 3টে অধ্যায় তৈরি করো, এবার তুমি মুখস্থ করতে পারো। এই একটা হতে পারে। আরেকটা হতে পারে যেভাবে তুমি টাইম লাইন বা সময়রেখা তৈরি করবে, সেটা হচ্ছে মানে ধরো 1817-তে একটা সাল লিখেছো, আবার 1857 একটা সাল লিখেছো, এরকম ভাবে না করে পরপর তোমরা সালগুলো করতে পারবে না। 1817 ধরো একটা সাল নিয়েছো, তাহলে তোমাদের এবার খুঁজতে হবে তোমাদের সিলেবাসের মধ্যে 1818-তে কিছু ঘটেছিল কিনা। যদি ঘটে থাকে তাহলে তার নিচে লেখো 1818, কি ঘটনা ঘটেছিল পাশে লেখো। এভাবে ক্রমানুসারে সমস্ত কিছু সাজাও, সাজিয়ে তারপরে মুখস্থ করতে হবে। তো তোমরা দুটোই করতে পারো। একটা হচ্ছে সমস্ত সিলেবাসে ধরো 3টে চ্যাপ্টার রয়েছে, 3টে চ্যাপ্টার আলাদা আলাদা খাতায় লেখো, আলাদা আলাদা পেজে লেখো, প্রথম চ্যাপ্টারে যা যা সাল আছে পুরো ধরে থরলি লেখো, এবার মুখস্থ করো। তো প্রথম যেটা টাইম লাইন বা সময়রেখা তৈরি করা, এটা কিন্তু করতে হবে, কারণ প্রশ্নগুলোর থেকে সালগুলোকে আলাদা করতে হবে, নয়তো কিন্তু মুখস্থ হবে না। বড় প্রশ্ন তুমি যখন মুখস্থ করতে বসবে তার সাথে কিন্তু সালগুলো মুখস্থ থাকবে না, সালকে আলাদাভাবে সময় দিতে হবে। আর তোমরা জানোই সাল তারিখ কতটা গুরুত্বপূর্ণ। শর্ট কোশ্চেন আসবে, MCQ SAQ আসবে, শর্ট কোশ্চেনগুলো আসবেই, তার সাথে আবার বড় প্রশ্ন কিন্তু সাল লিখতে হবে, নয়তো প্রশ্নগুলো মানে উত্তরগুলো স্ট্রং হবে না। ঠিক আছে? আমরা এবার দ্বিতীয় পয়েন্টে চলে আসছি। চার্ট তৈরি করা। দেখো, চার্ট কিন্তু তৈরি করতে হবে তোমাদের, কারণ আলটিমেটলি পড়তে হবে। তো বই থেকে তুমি ধরো আলাদা আলাদা করে সব লিখে রেখেছো, কিন্তু কিছুতে লেখোনি, আলাদা করে কিছু লেখোনি আর কি, তাহলে হবে না, তোমাদের চার্ট তৈরি করতে হবে। আর সব থেকে ভালো হয় না, তোমরা যে চার্টের মধ্যে সালগুলো লিখবে, তারিখগুলো লিখবে, সেগুলো তোমরা যেখানে পড়তে বসো বা দিনের মধ্যে বেশিরভাগ সময়টা যেখানে বসে কাটাও, তার সামনেটা টানিয়ে দেবে। দেখবে UPSC অ্যাসপিরেন্টদের বাড়িতে দেখবে তাদের যে বিভিন্ন যে ফর্মুলাগুলো রয়েছে ম্যাথের বা কঠিন কঠিন যে জিনিসগুলো লাগে, তারা দেখবে দেওয়ালে টানিয়ে রাখে। তো তোমরাও সালের যে চার্টগুলো দেওয়ালে টানিয়ে রাখবে।
তো তাহলে কি হবে, তোমরা পড়া বাদ দিয়েও যে কোনো সময় ওই দেওয়ালের দিকে চোখ যাবে, তখন কিন্তু সালটা চোখের পলকে একবার দেখা হয়ে যাবে। তো এক্ষেত্রে তোমরা দ্বিতীয় যে পয়েন্ট, চার্ট তৈরি করা, এটা এভাবে করতে পারো। এবার চলে আসছে 3 নম্বর। 3 নম্বর পয়েন্টটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। থাকো, দেখো, যোগসূত্র তৈরি করা। আরেকটা জিনিস, 3 নম্বর পয়েন্টটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে যোগসূত্র তৈরি করতে হবে। মানে একটা গল্প বানিয়ে নিতে হবে, গল্পটাকে মাথায় রাখতে হবে এবং সেই গল্পটা বুঝে বুঝে পরীক্ষার খাতায় লিখতে হবে। তাহলে দেখবে একটা সাল মুখস্থ করতে গিয়ে তার রেশ ধরে আরো কত সাল তোমাদের মুখস্থ থাকছে। আমি একটা উদাহরণ দিই, ঠিক আছে? ধরো নবাব সিরাজউদ্দৌলার আমি একটা উদাহরণ দিচ্ছি। দেখো, নবাব সিরাজউদ্দৌলা সিংহাসনে বসেছিল জানো কত খ্রিস্টাব্দে? 1756 খ্রিস্টাব্দে। লেখো, 1756 সালে সিংহাসনে বসে 23 বছর বয়সে। দেখো, নবাব সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে সিংহাসনে বসেছিল মাত্র 23 বছর বয়সে। এটা তোমরা মনে রাখো, এই যে 1756। এবার এর সাথে যোগসূত্র তৈরি করো। 1756তে তিনি সিংহাসনে বসেন এবং বসার পর ব্রিটিশদের সাথে তার ঝামেলা তৈরি হয়, বিরোধের সূত্রপাত হয় এবং এই বিরোধের জেরেই মাত্র 1 বছরের মধ্যে তিনি একটা যুদ্ধের সম্মুখীন হন এবং এই যুদ্ধেই কিন্তু ভারতবর্ষের স্বাধীনতার সূর্য অস্তমিত হয়। কোন যুদ্ধ? ঠিক ধরেছো, পলাশির যুদ্ধ। দেখো, ঠিক 1 বছর পর 1757 সালে পলাশির যুদ্ধ হয়। এই যুদ্ধে ইংরেজরাই জেতে এবং নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হয়, তোমরা সবাই জানো বা এরপরে পড়বে, জানতে পারবে। তাহলে দেখো, এইটার সাথে কিন্তু সংযোগ রেখে এইটাও তোমাদের মুখস্থ হয়ে গেল যে 1756 খ্রিস্টাব্দে নবাব সিংহাসনে বসেছিল, ঠিক তার 1 বছর পর 1757 খ্রিস্টাব্দে ইংরেজদের সাথে পলাশির যুদ্ধ হয়। এবার দেখো, ঠিক 1764 খ্রিস্টাব্দে 1757 খ্রিস্টাব্দে নবাব ইংরেজদের সাথে একটা যুদ্ধে মুখোমুখি হয়েছিল। ঠিক এরপর 1764 খ্রিস্টাব্দে নবাব সিরাজউদ্দৌলা ইংরেজদের সাথে আরেকটা যুদ্ধে মুখোমুখি হয়। কি যুদ্ধ? বক্সারের যুদ্ধ। এই বক্সারের যুদ্ধে কারা জেতে? অবভিয়াসলি বক্সারের যুদ্ধ কিন্তু ইংরেজরাই জিতেছিল এবং জিতেছিল বলেই ইংরেজরা এর ঠিক 1 বছর পরে, অর্থাৎ 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভ করে। বাংলা, বিহার আর উড়িষ্যার দেওয়ানি লাভ করে। দেখো, তাহলে তোমরা এটা মুখস্থ করছিলে যে নবাব সিরাজউদ্দৌলা 1756 খ্রিস্টাব্দে 23 বছর বয়সে সিংহাসনে বসেছিল। তারপর 1757 খ্রিস্টাব্দে, অর্থাৎ 1 বছর পর ইংরেজদের সাথে একটা যুদ্ধ লাগে, পলাশির যুদ্ধ। তারপরে ইংরেজদের সাথে তার আবার যুদ্ধ হয় 1764 খ্রিস্টাব্দে এবং এই যুদ্ধেও ইংরেজরা জেতে এবং জেতার পর বাংলা, বিহার, উড়িষ্যার দেওয়ানি লাভ করে 1765 খ্রিস্টাব্দে। দেখো, একটা সাল মুখস্থ করতে গিয়ে 1, 2, 3, 4 চারটে সাল মুখস্থ হয়ে গেল। আরো একটা মুখস্থ হবে, কিভাবে জানো? দেখো, 1757 খ্রিস্টাব্দে কিন্তু ব্রিটিশরা, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি,
ভারতে তাদের শাসন প্রতিষ্ঠা করে। তো এরপর 100 বা 101 বছর পর ইংরেজ যে রাজ সিংহাসন, ইংরেজ রানী, তিনি ভারতের শাসনভার নিজের দখলে নিয়ে আসে। কিন্তু সেটা পরের কথা, সেটা আরো ডিটেলে গিয়ে আলোচনা করতে হবে। মানে ইংরেজরা 1757তে ভারতকে দখল করে। এর ঠিক 190 বছর পর ভারত কিন্তু স্বাধীন হয়, এটা মনে রাখবে। তাহলে 1757তে পলাশির যুদ্ধ, এর 190 বছর পর ভারত স্বাধীন হয়। কত বছর পর? এই 190 বছর পর। তাহলে কত সালে? 1947 সালে দেশ স্বাধীন। তাহলে দেখো, একটা সাল মুখস্থ করতে গেছিলে 1756, এটার সাথে 1757 মুখস্থ হয়ে গেল, 1764 মুখস্থ হয়ে গেল, 1765 মুখস্থ হয়ে গেল, আর 1947 মুখস্থ হয়ে গেল। তাহলে দেখো 1 2 3 4 5, একটা সাল মুখস্থ করছিলে। কিন্তু এই যে আমি 3 নম্বর পয়েন্টটা লিখেছিলাম যোগসূত্র তৈরি করা, এই যোগসূত্র তৈরি করে একটা মুখস্থ হতে গিয়ে 5টা মুখস্থ হয়ে গেল। এইভাবে তোমাদের পড়তে হবে। এবার আমরা 4 নম্বর পয়েন্টে চলে যাব, তার আগে এটা একটু মুছে নিই। চার নম্বর পয়েন্ট, তোমাদের এই 4 নম্বর পয়েন্টটা কিন্তু ভালো লাগবে, কারণ তোমরা সবসময় একটুখানি কম পড়তে চাও, যে বেশি আমাদের চাপ ভালো লাগে না, আমরা কম পড়ব। তো দেখো 4 নম্বর পয়েন্ট, সপ্তাহে মাত্র 5টি করে সাল মুখস্থ করো। দেখো বেশি পড়ার দরকার নেই, বেশি পড়লে সারা বছর দেখো পড়ে যাবে, কিন্তু তোমাদের মুখস্থ হবে না। তো প্রত্যেক সপ্তাহে 5টা করে সাল মুখস্থ করো। কি করে করবে? দেখো প্রথমে তোমাদের আমি 2 নম্বর পয়েন্টে বলেছিলাম যে একটা চার্ট তৈরি করতে হবে। তো চার্ট একটা করে নাও, ওটা খাতায় বা ডায়েরিতে তোমার নোটবুকে থাকবে। এবার প্রত্যেক সপ্তাহের শুরুতে, ধরো সোমবার, ছোট ছোট কাগজ কিনতে পাওয়া যায়, দেখবে স্টিকি নোট বলে, কালারিং কাগজ। একটা কালারিং কাগজ নাও, নিয়ে প্রথম 5টা সাল তার মধ্যে লেখো, মানে সাল লেখো, পাশে ঘটনাটা লেখো, কি ঘটনা ঘটেছিল, লিখে কোথাও একটা টানিয়ে রাখো, সেটা মুখস্থ করো। মানে ওটা ছাড়া সারা সপ্তাহে আর একটাও সাল মুখস্থ করবে না, ঠিক আছে? 7 দিনে মাত্র 5টা সাল হয়ে গেল মুখস্থ। পরের সপ্তাহে আবার তুমি সোমবার ওইটা ফেলে দাও, ওই কাগজটা ফেলে দাও, নতুন কাগজ নাও, যতটা মুখস্থ হয়েছিল তারপর থেকে আরো 5টা সালের মধ্যে লেখো, আবার টানিয়ে রাখো। এইভাবে যদি করতে থাকো, দেখবে পরীক্ষা আস্তে আস্তে তোমার সিলেবাসের সমস্ত সাল তোমার মুখস্থ হয়ে গেছে। কিন্তু তুমি যদি একবারে যদি পুরো খাতা ধরে সাল মুখস্থ করতে যাও, তাহলে কিন্তু কোনোদিনই হবে না। চলো আজকে লাস্ট পয়েন্ট। দেখো লাস্ট পয়েন্টটা কিন্তু অ্যাজ ইউজুয়াল আমি যেটা আগের ভিডিওতেও বলেছিলাম, আগের ক্লাসে, যে মুখস্থ করে লেখো। দেখো পরীক্ষায় গিয়ে কিন্তু আলটিমেটলি তোমাদের লিখতেই হবে। তো তোমরা মুখস্থ করো বা না করো, পরীক্ষায় কিন্তু লিখতে হবে, তাই লেখার অভ্যেসটা চাই। আর দেখবে বড়রা একটা কথা বলে যে 5 বার পড়া সমান 1 বার লেখা, লিখলে কিন্তু সত্যি মুখস্থ হয়। তো তোমরা যে সারা সপ্তাহ যে পড়ছো, ধরো সোমবার থেকে শনিবার পর্যন্ত যে পড়লে, রোববার দিন এই যে 5টা সাল জাস্ট লিখো। লিখতে আর কতক্ষণ সময় লাগবে? 2 মিনিট লাগবে। লেখো সিপাহী বিদ্রোহ, পলাশী বিদ্রোহ, লিখে জাস্ট পাশে সালগুলো বসিয়ে দাও, আর নিজেগুলো চেক করে নাও তোমার সালগুলো কোনো ভুল হলো কিনা। তো এই হচ্ছে 5টা পয়েন্ট। প্রথমটা বলে দিই, টাইম লাইন বা সময় রেখা তৈরি করা। দ্বিতীয় হচ্ছে চার্ট তৈরি করা। তৃতীয় যোগসূত্র তৈরি করা। 4 নম্বর সপ্তাহে মাত্র 5টি করে সাল মুখস্থ করা। আর 5 নম্বর মুখস্থ করে লেখো। এই 5টা কৌশল তোমরা যদি সারা বছর যদি মেনে চলতে পারো, তাহলে কিন্তু ইতিহাসের যে সাল তারিখ, যেটা তোমাদের প্রায় প্রত্যেকের সমস্যার একটা বিষয়, সেটা কিন্তু মিটে যাবে। তো যাই হোক, আজকের ক্লাসটা এই পর্যন্তই। শেষে বলে রাখি, আমরা জানুয়ারি মাস থেকে হিস্টোরিসিটিতে কিন্তু নতুন সবকটা ক্লাসে নতুন ব্যাচ শুরু করব। তো তার আগে তোমরা তোমাদের নামগুলো নথিভুক্ত করে নিতে পারো। আমাদের সেন্টার হচ্ছে সোদপুর স্টেশনের পাশে। আর নাম্বারটা আমি লিখে দিচ্ছি,
448-529-34। যে কোনো রকমের কিছু যদি জিজ্ঞেস করতে ইচ্ছে হয়, কোন তারিখে ব্যাচ, কবে থেকে শুরু হচ্ছে, ফিস কত, যা খুশি এই নাম্বারে ফোন করে নির্দ্বিধায় যোগাযোগ করো। তাহলে আজকের পর্যন্ত এইটুকুই। আমরা পরে আবার একটা ইম্পর্টেন্ট কোনো টপিক নিয়ে ক্লাস করবো, ঠিক আছে?